আসসালামু আলাইকুম। এইচএসসি 25, 26, 27 ব্যাচ তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আজ আমরা আলোচনা করব আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার এমসিকিউ নিয়ে। আমরা আজকের ক্লাসে সকল বোর্ডের যত এমসিকিউ আছে সব সমাধান করব। সো আমি বরাবরের মতো এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা আগে ভিডিওটা দেখে আসো, যে ভিডিওতে রিশা আপু এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছে। সেটা দেখে আসলে তোমার এমসিকিউ সলভ করতে একদমই প্রবলেম হবে না, তুমি সবকিছু ভালো বুঝতে পারবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন আছে, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? সো আমাদের এইখানে আমরা যে কবিতাটা পড়েছি সেটা কি? সেটা আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। ঠিক আছে, আমাদের বইয়ে বা শর্ট সিলেবাসে দেখো তোমাদের 7টা গদ্য আছে, বা 7টা গদ্য এবং 7টা যে পদ্য। হ্যাঁ, সো এখানে দেখো গদ্যের মধ্যে ভাষা আন্দোলন নিয়ে কোনটাতে কথা হয়েছিল? 52 দিনগুলিতে। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছিল কোথায়? রেইনকোটে। আর আমাদের এইখানে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে দেখো আমাদের যে মানে ভাষা আন্দোলনের অনুসঙ্গে আনা হয়েছে, মুক্তিযুদ্ধ অনুসঙ্গে আনা হয়েছে, সেটা কি? আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায়। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু তুমি কবিতা দিয়ে বের করতে পারবে না। এটা কি তোমার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে তোমার আমাদের যে পাঠ পরিচিতি আর কবি পরিচিতি, সেটা কিন্তু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, দেখো পাঠ পরিচিতি, এটা কিন্তু বারবার বলেছি যে পাঠ পরিচিতি আর কবি পরিচিতি এইগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাইন থেকে চেপা চাপা থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো তোমার এইগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, একটা জিনিসকে যে তোমার পাঠ পরিচিতিতে জিনিসটা আছে, বাট তোমার মনে হবে যে এটা অ্যান্সার না, কিন্তু এটা অ্যান্সার। সো পাঠ পরিচিতি খুব ভালো মতো পড়বা। ওকে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন এখানে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? দেখো আমাদের কিন্তু কবিতা লাইনই আছে যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। ঠিক আছে, করতল মানে কি? হাতের তালু। করতল মানে কি? হাতের তালু। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কেন ছিল? কারণ তিনি কি ছিলেন? কৃষক ছিলেন বা শ্রমজীবী ছিলেন। কৃষক বা শ্রমজীবী ছিলেন। কবির যে পূর্বপুরুষ আছে তারা কি কৃষক বা শ্রমজীবী ছিলেন? তারা কি জমিতে চাষের উপর নির্ভরশীল ছিলেন? যখন তুমি যে কৃষক যারা আছে তারা কি সবসময় মাটির সাথে থাকে, মাটির কাছাকাছি থাকে, সেজন্য তাদের করতলে কি মাটির একটা ঘ্রাণ থাকে। ঠিক আছে, পলিমাটির ঘ্রাণ থাকে। ওকে, তারপর আসো এখানে, তার করতলে পলিমাটির সৌরভ ছিল কবিতায় চরণটিতে বোঝানো হয়েছে কি? পূর্বপুরুষে কি ছিল আসলে? তারা তাদের এখানে একটু ভুল হয়েছে, তাদের কি ছিল? ভূমি নির্ভরতা। ঠিক আছে, দেখো কেন একটু আগে কিন্তু বললাম যে তার করতলে পলিমাটির সৌরভ মানে কি? সে শ্রমজীবী মানুষ। ঠিক আছে, শ্রমজীবী। তার কোন ধরনের শ্রমজীবী? যারা কৃষক, যারা তোমার কৃষি কাজ করে থাকে বা মাঠে কাজ করে, তাদের কি ভূমির প্রতি যাদের নির্ভরশীলতা আছে। ওকে, এইটা। সো এটা হবে আমাদের অ্যান্সার। তারপর যদি আমরা সামনে একটু যাই, এখানে দেখো কোন পংক্তিটি চিত্রকল্প বা ইমেজের প্রকৃষ্ট উদাহরণ? আচ্ছা, চিত্রকল্প বা ইমেজ এই জিনিসটা কি? মানে হচ্ছে তুমি যদি কোনো লাইন শুনো, কোনো লাইন শুনে যদি তুমি তোমার ব্রেনের মধ্যে কোনো ছবি অঙ্কন করে ফেলতে পারো, সেটাকে আমরা বলি কি? চিত্রকল্প বা ইমেজ। ওকে, সো এখানে দেখো কোন পংক্তি চিত্রকল্প বা ইমেজের প্রকৃষ্ট উদাহরণ। এখানে দেখো যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। যাকে মনে পড়ে সেটা আসলে মাথায় আছে, সেটা তো অ্যান্সার হবে না। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, এটাও কিন্তু কোনো ইমেজ তৈরি করতে পারে না আসলে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখন কিন্তু এই লাইনটা শোনার পর দেখো, কর্ষিত জমির মানে কি? চাষ করা জমির। হ্যাঁ, চাষ করা জমির প্রতিটি শস্য দানা কবিতা, তখন তোমার মাথায় কিন্তু একটা ইমেজ তৈরি হয় যে হ্যাঁ, জমিতে চাষ করা যে শস্যগুলা সেগুলো কি আসলে কবিতা। তুমি কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে ইমেজ। আর দেখো আবার ফোর দিচ্ছে, দেখো কৃষ্ণচূড়া থরে থরে। কৃষ্ণচূড়া তোমাকে দেখতে বলতেছে, তো কোনো ইমেজ ক্রিয়েট ওইভাবে করবে না, কারণ এটা তো আসলে অ্যাকচুয়ালি কৃষ্ণচূড়া তোমার মাথায় কৃষ্ণচূড়া আসবে। কিন্তু এখানে তুমি দেখো যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন তোমার কাছে মনে হবে যে শস্যদানা যেটা আছে সেটা কবিতা। এটা কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করতেছে। সো এটা অ্যান্সার হবে আমাদের। তারপর আসো এখানে, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে যাও। উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণটির মিল রয়েছে সেটা এখানে দেখো যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল, পতিত জমির আবাদের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এটা দেখো
আর এখানে দেখো চাষি ক্ষেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, মানে কি এখানে শ্রমজীবী মানুষদের যে কাজ সেটা কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু এটা হবে যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, মানে তুমি যে কাজ করবা, তুমি যে প্রতিটা কাজ করতেছো সেই কাজটা কি একটা কবিতা। ঠিক আছে, ওকে। তারপর আসো আমরা একটু সামনের দিকে যাই। এইখানে দেখো জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা, এটা কিন্তু লাইন আছে, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তো কবিতার লাইন যদি ঠিক মতো পড়তে পারো তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবো খুব ইজিলি। আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে আসার মতো জিনিস কিন্তু অলরেডি এসে গিয়েছে। তুমি যদি জাস্ট বোর্ড কোয়েশ্চেন গুলা খুব ভালো মতো সলভ করতে থাকো তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। এখানে দেখো তার পিঠে রক্তচোবার মতো ক্ষত ছিল, এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে, এটা কি কার, কবির পূর্বপুরুষদের। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল। ঠিক আছে, তারপর কি, তার পিঠে কি রক্তচোবার মতো ক্ষতও ছিল, কার, কেন, কারণ তিনি কৃতদাস ছিলেন। ঠিক আছে, তার কারণটা কি, কারণ তিনি কৃতদাস ছিলেন। ওকে, এটা আমরা পাবো সামনে। এরপর এখানে দেখো যে কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন। কবিতাকে কিন্তু কবি অনেক কিছু বলেছে আমাদের কবিতার মধ্যে। ঠিক আছে, তো তোমার কিন্তু ভালো মতো একটা ধারণা থাকতে হবে এমসিকিউ গুলো ভালো মতো অ্যান্সার করার জন্য। এখানে দেখো যে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তার মানে এটা কি না, লাইনে কবিতা লাইনে এমন যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, এটা হবে না। তারপর উনুনের আগুনে আলোকিত, এটাও কবিতা না। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। ঠিক আছে, তার মানে এখানে কোনটা কবিতা, কর্ষিত জমির প্রতিটি কি শস্যদানা হচ্ছে কবিতা, এটা আমাদের অ্যান্সার হবে। তারপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, শুনতে, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে, যে কবিতা শুনতে জানে না সে কি, সে হচ্ছে ঝড়ের আর্তনাদ শুনতে পাবে। ঠিক আছে, মানে কি যে কবিতা শুনতে জানে না সে কি, তার জীবনে সাপ্রেশন অপারেশন সব আসবে, সে সবসময় কি তোমার অত্যাচারিত হবে। ঠিক আছে, তার জীবনে ঝড়ই আসবে। ওকে, তারপর দেখো পরবর্তী প্রশ্নটা, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন। কবির মা বলতেন প্রবাহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। ঠিক আছে, কবিতা লাইন এটা। তো কবিতা লাইনগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে, বুঝে বুঝে, তাহলে কিন্তু দেখবা ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে এমসিকিউ গুলো। ওকে, তারপর এখানে দেখো যে একটি উজ্জ্বল জানালার কথা বলছি, এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক, এখানে উজ্জ্বল জানালা, দেখো উজ্জ্বল একটা জানালার কথা বলতেছে, মানে কি জানালা, কি জানালা তোমাকে আলোকিত করে, তাই না। এখানে অপশনস গুলো দেখো, স্বাধীনতা সূর্য না, কবিতায় কিন্তু এটা নেই। তারপর দেখো এখানে জ্ঞানের পূর্ণ বিকাশ না, চিন্তার স্বাধীনতা না, মানে কি মুক্ত জীবনের প্রত্যাশা। ঠিক আছে, এখানে কি মুক্ত একটা জীবনের প্রত্যাশা করা হচ্ছে আমাদের উজ্জ্বল জানালার এই অনুষঙ্গটাকে ব্যবহার করে। তারপর দেখো এখানে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প করতে জানে না। দেখো এখানে কবিতা শুনতে যদি তুমি না পারো, তোমার মধ্যে যদি স্বাধীনতার স্বাদ আকাঙ্ক্ষা না থাকে, তুমি কিন্তু মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু কবিতার একদম ডিরেক্ট লাইন। তো কবিতাগুলো ভালো মতো পড়তে হবে। এইখানে দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায়, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, এটা কিন্তু কবিতা লাইন। সো ডিরেক্ট কবিতা লাইন থেকে এসেছে এটাও। তারপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায়, চরণটির তাৎপর্য কি, তাৎপর্য হচ্ছে কি তোমার দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। ঠিক আছে, এটা। তারপর দেখো এখানে আছে, সরি দাঁড়াও, এখানে দেখো আমাদের অপশন গুলো আগে আমরা দেখি, চলো। এখানে আছে কি মায়ের ছেলেদের চলে যাওয়া, মায়ের গল্প শুনতে না পারা, ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা, দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। দেখো ভালোবাসা দিলে মা মরে যায়, মানে কি ভালোবাসা দিলে মায়ের প্রতি যে, মানে দেশকে যদি ভালোবাসি, দেশ মাতৃকাকে ভালোবাসলে নিজের আসল মায়ের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু ম্লান হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ, এটাকেই কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে কি একটা মা কখন তার সন্তানের মায়া ত্যাগ করতে পারে তুমি বলো তো, যখন কি সে মারা গিয়েছে, মানে তার সাথে তো সম্ভব না। তার মানে কি ভালোবাসা দিলে মা মরে যায়, মানে কি দেশকে ভালোবাসলে মায়ের প্রতি ভালোবাসা ত্যাগ করতে হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে, যুদ্ধ আসে ভালোবেসে,
ভালোবাসা দিলে মা মরে যায়, এই যে লাইনটা একদম ডিরেক্ট লাইন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। ওকে, সো ভালো মতো কবিতা পড়তে হবে তোমাদের বারবার। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল। আমি আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন? কারণ তিনি কৃতদাস ছিলেন। ঠিক আছে, কারণ তিনি কি কৃতদাস ছিলেন এবং তাকে পেছন থেকে আঘাত করা হয়েছে। এই অনুষঙ্গটার অর্থ কি? তাকে পেছন থেকে আঘাত করা হয়েছে, তাকে পেছন থেকে আঘাত করা হয়েছে, তাকে পেছন থেকে আঘাত করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, এখানে পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কি? কারণ তিনি যে কৃতদাস ছিলেন, সরাসরি বইয়ের লাইন। ওকে, তারপর আসো পরবর্তী প্রশ্নে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করবে? জননীর আশীর্বাদ তাকে বলো। এখানে কি অপশন? দীর্ঘায়ু করবে, দীর্ঘদেহী করবে, বলিষ্ঠ করবে, সমৃদ্ধ করবে। অ্যান্সারটা হবে কি? দীর্ঘায়ু করবে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করবে? এখানে গাভীকে জননী বলে আখ্যা দেওয়া হয়েছে, কারণ আমাদের এই যে উপমহাদেশ এখানে কিন্তু সনাতনী ধর্মের অনেক মানুষ বসবাস করে। সো আমাদের তারা কিন্তু গাভীকে মা মনে করে। ঠিক আছে, এখানে গাভীটাকে মা হিসেবে ধরা হয়েছে এবং মায়ের দুধটা তাকে কি করবে? দীর্ঘায়ু করবে। ঠিক আছে, এটা বলা হয়েছে। তারপর দেখো এখানে কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা? সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এটা কিন্তু একটা লাইন আছে কবিতার। সো এখানে হবে কি? সুপুরুষের। ওকে, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। তারপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ব্যবহৃত হয়েছে কেন? এটা দেখো, এই যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা, এখানে কি ব্যবহার করা হয়েছে? অস্তমিত রক্তিম সূর্য, জাতীয় চেতনা, রক্তের প্রয়োজনীয়তা, অত্যাচারের তাজা আঘাত। তাহলে দেখো এখানে অস্তমিত রক্তিম সূর্য এটা কিন্তু ইউজ করা হয় নাই, জাতীয় চেতনা, রক্তের প্রয়োজনীয়তা এটাও কিন্তু ইউজ করা হয় নাই, অত্যাচারের তাজা আঘাত। হ্যাঁ, তুমি এখানে দেখো, এখন জাতীয় চেতনা, অত্যাচারের তাজা আঘাত, এর মধ্যে কোন জিনিসটাকে খুব ভালো মতো ব্যবহার করা হয়েছে? কবিতায় কিন্তু আমাদের এই যে একটা চেতনা, আমাদের যে আসলে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলোকে ঘেটে নিজেদের মধ্যে একটা জাতীয় চেতনাকে তুলে আনার যে প্রয়াসটা, সেটাই কিন্তু কবি করেছেন এই কবিতাতে। ওকে, তারপর দেখো আমরা যদি সামনে যাই, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? এখানে কিংবদন্তি, হ্যাঁ, কিংবদন্তি মানে কি? জনশ্রুতি, জনশ্রুতি বা লিজেন্ড। ঠিক আছে, ইংলিশে কি বলি আমরা? লিজেন্ড। সো এখানে কিংবদন্তি বা জনশ্রুতি এটা কিন্তু একটা ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে, মানে কবিতার পূর্বপুরুষকে কি বলেছেন? কিংবদন্তি বলে অভিহিত করছেন। ওকে, ওকে, এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধে কথা বলেছেন? কবি ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা বলেছেন। ঠিক আছে, ভালোবাসা দিলে মা মরে যায়, তারপর কি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন, তারপর কি ভাইয়েরা যে যুদ্ধে যায়, ঠিক আছে, সেই কথাও কিন্তু বলেছেন। ওকে, তারপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করবে। একটু আগে কিন্তু একটা প্রশ্ন দেখলাম আমরা, এই ধরনের প্রশ্ন এসেছিল, সেম লাইনটাকে ব্যবহার করে, যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে কি করবে? দীর্ঘায়ু করবে। ঠিক আছে, তো কবিতা লাইন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কবিতায় প্রচুর প্রশ্ন আসছে। ওকে, তারপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ু হবে? যে গাভীর পরিচর্যাকারী। ওকে, সেম কোশ্চেনটা রিপিট হয়েছে অন্য একটা বোর্ডে, একটু ডিফারেন্ট ফর্মে। তারপর দেখো এখানে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? এই অংশে কবির কোন আকাঙ্ক্ষাটা ব্যক্ত হয়েছে? ঠিক আছে, এখানে ব্যস্ত না, এটা হচ্ছে ব্যক্ত হবে। কোন আকাঙ্ক্ষাটা ব্যক্ত হয়েছে? এখানে দেখো প্রতিবাদী চেতনা, সৌন্দর্য বোধ প্রকাশের, ভাষার প্রগাঢ়তার, স্বদেশপ্রীতি। এখানে আমাদের দেখো ভাষার প্রগাঢ়তা এটা কিন্তু হয় না, স্বদেশপ্রীতিও হয় না, সৌন্দর্য বোধ প্রকাশও কিন্তু হয় না।
এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে প্রতিবাদী একটা চেতনা, ঠিক আছে, যে আমরা কি তার মতো কথা বলতে পারবো, আমরা কি তার মতো প্রতিবাদী হতে পারবো, সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তারপর দেখো যদি আমরা একটু সামনে যাই, কিংবদন্তি শব্দের অর্থ কি, একটু আগে তোমাদেরকে বলে আসলাম। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি, জনশ্রুতি বা লিজেন্ড, যেটাকে বলি আমরা জনশ্রুতি বা লিজেন্ড। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি বা লিজেন্ড। ওকে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কি বুঝিয়েছেন? বিচলিত স্নেহ বলতে যে আপনজনের যে উৎকণ্ঠাটা, হ্যাঁ, যখন মানে মায়ের ছেলেরা যুদ্ধে চলে যাচ্ছে, তখন মার কি জায়গায় উৎকণ্ঠা থাকে না, আমার ছেলে কখন ফিরবে, সে কি আদৌ ফিরবে কি ফিরবে না, সেটাকে বলা হয় কি? বিচলিত স্নেহ। ঠিক আছে, এরপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? দেখো, হৃদয়ে সূর্যের কি ধারণ? আলো? না। সূর্যের উত্তাপ? না। সূর্যের শক্তি? হ্যাঁ। সামর্থ্য না, সূর্যের যে শক্তিটা। দেখো, এখানে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে কি? সূর্যের যে উত্তাপটা, সূর্যের যে শক্তিটা, ঠিক আছে, উত্তাপ নয় শক্তি, সূর্যের মধ্যে যে একটা এনার্জি। সূর্যকে আমাদের সোলার সিস্টেমের সবকিছুর কি একটা প্রাণ কেন্দ্র, তাই না? মানে একদম মানে সোর্স অফ এনার্জি বা সোলার সিস্টেম। কেন? কারণ সূর্য থেকে কিন্তু আমরা সব ধরনের এনার্জি পাই। তো এই সূর্যটাকেই কবি কেউ যদি বুকে ধরতে পারে, তার মানে কি? তার মধ্যে প্রচুর শক্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? কেন বলেছেন? দেখো, সাহসী ছিলেন বলে, নিপীড়িত হয়েছেন বলে, গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে, হ্যাঁ এইটাই হবে। আমাদের পূর্বপুরুষের কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে কিন্তু কবি তুলে ধরেছেন। সে কিন্তু বিভিন্নভাবে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ বা শুধু সেটাই না, আমাদের প্রাচীন আরো অনেক ইতিহাসকে তুলে ধরেছেন। ঠিক আছে, তারপর আসো আমরা আর একটু সামনে যাব। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে সেটা সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ, বাঙালি দাসত্বের মাত্রা, দেশমাতৃকার প্রতি ভালোবাসা, বেদনার অস্থিরতা। সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ, এটা হচ্ছে একদম পাঠ পরিচিতি ডিরেক্ট একটা লাইন, বুঝতে পেরেছো? মানে এখানে কিন্তু তুমি অনেক ধরনের অ্যান্সারই দিতে পারবা, কিন্তু পাঠ পরিচিতিতে যেটা দেওয়া আছে তোমার কিন্তু সেটাই অ্যান্সার করতে হবে। টিচার কিন্তু অ্যান্সারটাকে অ্যাপ্রোপ্রিয়েট ধরবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে। তো পাঠ পরিচিতিতে যেটা আছে তোমার সেটা অ্যান্সার করতে হবে। এইখানে দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? এখানে হচ্ছে আমাদের এই যে কিংবদন্তি, এই শব্দবন্ধটা কি? এটা মুক্তির প্রতীক হয়েছে। কিভাবে? দেখো, বারবার যখন আমরা কোনো ঝামেলায় পড়ছি, আমরা কিন্তু কিংবদন্তিকে মনে করছি, আমরা তাকে তার অনুষঙ্গকে ব্যবহার করে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে কিন্তু আমরা কি মানে ইন্সপায়ার করে ট্রাই করতেছি। তার মানে কি এখানে অ্যান্সারটা কি হবে? এই যে কিংবদন্তি, এইটা। এইখানে দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে কি? এখানে দেখো আমাদের যে মুক্তিযুদ্ধ, সাহিত্য, শিল্প, সংস্কৃতি। দেখো, সাহিত্য কিন্তু হবে না। তারপর এখানে দেখো সংস্কৃতি নিয়েও কিন্তু কথা নাই, শিল্প নিয়েও কথা নাই। মানে কি? আমাদের কবিতায় কবি অনুরাগ ছুঁয়ে গেছে আমাদের মুক্তিযুদ্ধটা। আমাদের যে মুক্তিযুদ্ধটা আছে, এই মুক্তিযুদ্ধকে অনুষঙ্গকে কিন্তু কবি বারবার ব্যবহার করেছেন। ঠিক আছে, তুমি কিন্তু কবিতার মধ্যেও দেখতে পারবা। হ্যাঁ, মায়ের ছেলেরা যুদ্ধে চলে যাচ্ছে, এরকম অনুষঙ্গ আছে। তারপর হচ্ছে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। ওকে, তারপর দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? মুক্তির পূর্ব সে কি? দেখো এখানে শান্তি না, সাহসী না, স্বাধীনতা না, যুদ্ধ। যুদ্ধ করেই কিন্তু মুক্তি আসে। ঠিক আছে, কবিতায়ও কিন্তু এই অনুষঙ্গটাকে ব্যবহার করা হয়েছে, প্লাস পাঠ পরিচিতিতে একদম ডিরেক্ট লেখা আছে। সো বারবার কিন্তু আমি একটা জিনিস মেনশন করতেছি, পাঠ পরিচিতি ঠিক মতো পড়লে তুমি কিন্তু সৃজনশীলের ক খ এবং তোমার এমসিকিউ অনেকগুলো রাইট করতে পারবা। তারপর দেখো এখানে আমি যেখানেই থাকি, যেমনই থাকি, সর্বদা মনে বাংলাদেশকে লালন করি। উল্লিখিত অংশে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন মনোভাবকে উপস্থাপন করে? সেটা হচ্ছে দেখো, শিকড় সন্ধানী, দেশবিরোধী কিন্তু হয় না, প্রকৃতি চেতনাও হয় না, স্বাধীনতা হয় না। অ্যান্সারটা কিন্তু শিকড় সন্ধানেই হয়। সে যেখানেই যাক না কেন সে কিন্তু বাংলাদেশকে মনে করছে। ঠিক আছে, তার মানে কি সে তার শিকড়ের মধ্যে আছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত?
এটা কিন্তু দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু মানে একটা গদ্য ছন্দে। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটি সৌরভ ছিল। এই যে লাইনগুলা, এখানে কি কোনো ছন্দ কিন্তু খুঁজে পাবা না, সো এটা কি গদ্য ছন্দ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখো, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পংক্তিতে যে কবি কণ্ঠের যে সুর পাওয়া যায় তা হলো আর্তনাদ, আনন্দ, বিদ্রোহ। দেখো, আনন্দ কিন্তু এখানে কোনোভাবেই হয় না, আনন্দটা একদমই বাদ। সেখানে আর্তনাদটাও হয়, বিদ্রোহটাও হয়। আর্তনাদ এখানে বোঝাই যাচ্ছে, আর এখানে বিদ্রোহটা কি, তোমার গর্ভবতী বোনের মৃত্যুর কথা যখন বলবা, তোমার মধ্যে কিন্তু এমনিতেই একটা বিদ্রোহ চেতনা এসে যাবে, ঠিক আছে। সো অ্যান্সারটা কি হবে, 1 আর 3। তো একটা জিনিস আমি বলি তোমাদেরকে, যখন এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে যাবা, অনুধাবনমূলক যেগুলো আছে, সেক্ষেত্রে তুমি সবসময় মেথড অফ ডিডাকশন, যেটা বারবার বলি আমি, বা মেথড অফ এলিমিনেশন ইউজ করতে হবে। এখানে দেখো, আনন্দ তো কোনোভাবে হয় না। যখন দেখলে এটা হয় না, তখন দেখবো যে আর্তনাদটা কিন্তু এখানে মেইন। আর্তনাদ কোনটাতে কোনটাতে আছে, দেখি সবগুলোতে আছে। আচ্ছা, তার মানে সবগুলো এখনো বাদ যায় নাই। তার মানে 2 কোনটাতে কোনটাতে, সেগুলো একদম বাদ। 2 বাদ, 2 বাদ, মানে কি এইটা আর এইটা। তো এখানে দেখো, তোমার কিন্তু বুঝতে হবে তাহলে কোনটা অ্যান্সার। এখানেও তোমার 2 হবে। ওকে, কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা হলো কি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। এটা কিন্তু লাইন আছে, মায়ের কোলে শুয়ে গল্প শোনা, এটা কিন্তু কবিতা না, এরকম কোন অনুষঙ্গ নেই। কর্ষিত জমির প্রতিটি শস্য জানা কবিতা। সো এখানে অ্যান্সার হবে কি, 1 আর 3। ওকে, এখানে ভুলে আসলে 2টা হয় নাই। এইখানে আবার দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বলে গেছেন উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, প্রবহমান নদীর কথা, উজ্জ্বল জানালার কথা। দেখো, এইখানে কবি কিন্তু উচ্চারিত সত্যের কথা বলেছেন, উজ্জ্বল জানালার কথা বলেছেন, কিন্তু প্রবহমান নদীর কথা কিন্তু কবি বলে নাই। এটা কে বলেছেন, কবির মা বলেছেন, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা কিন্তু একদম স্পেশালি মনে রাখবা, কারণ এখানে মার কথা কিন্তু এটা আসে বেশি পরীক্ষাতে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, 1 আর 3। সো এখানে 1 আর 3 অ্যান্সার হবে। এখানেও 2 হবে, অপশনটা একটু ভুল হয়ে গিয়েছে, এখানে 2 and 3টা ইউজ করা হয়নি, 1 and 3 ইউজ হয়ে গেছে। ওকে, তারপর দেখেন, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো মুক্তির অনিবার্যতা, সর্বশক্তিকে ধারণ করার সামর্থ্য অর্জন। এখানে কিন্তু 3টাই হয়। হ্যাঁ, এখানে কিন্তু ইজিলি বুঝতে পারতেছো যে 3টাই হয়ে যাবে। বাংলা যদি ক্লাসগুলো ঠিক মতো করো, আর একটা যদি এমসিকিউ ক্লাস ঠিক মতো করা যায়, ইনশাআল্লাহ এমসিকিউ তে বাংলা তুমি একদম 95%ই কমন পেয়ে যাবে। হ্যাঁ, সো ক্লাসগুলো মন দিয়ে করবা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বোঝাতে চেয়েছেন কি, বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, এটা তো অবশ্যই। বাঙালির সুদীর্ঘ কালের শোষণ বঞ্চনার ইতিকথা, এটাও কিন্তু বলেছেন। অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বাঙালি শাশ্বত প্রতিবাদ, এটাও কিন্তু বলেছেন। সো অ্যান্সার কিন্তু এখানে 3টাই হয়। হ্যাঁ, তারপর দেখো, যদি সামনে যাই আমরা একটু, বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কি বুঝিয়েছেন, আপনজনের উৎকণ্ঠা, ভালোবাসার শঙ্কা, বিফল স্নেহ না। 1 আর 2 হবে অ্যান্সার এইটা। ঠিক আছে, আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো এটা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু সামনে যাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি এখানে একটু একটু ভুল হয়েছে কবিতা লাইনে। হ্যাঁ, হলে আমার জলা চিহ্ন ফেলে, 13 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। ঠিক আছে, কবিতাংশে বাংলার আলপথের সাথে আমি কিংবদন্তি কথা বলছি কবিতায় সাদৃশ্যপূর্ণ ভাবটা কোনটা। ঠিক আছে, এখানে দেখো ইতিহাস আর ঐতিহ্য, এখানে কিন্তু দেখো ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলা আছে। বাংলার সৌন্দর্য, বাংলার সৌন্দর্য নিয়ে কিন্তু কবিতায় কোনো কথা নাই। সংগ্রাম বিপ্লব, এইখানে কিন্তু তুমি সংগ্রাম বিপ্লব পাবা না, এখানে কিন্তু শাসন নিপীড়ন পাবা না কবিতায় পেলেও। তো এখানে কি হবে অ্যান্সার, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। ঠিক আছে, আমি জন্মেছি বাংলায়, এই যে আমাদের যে সেম যে প্রম্পটটা দেওয়া আছে, এখানে প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যস্ত হয়েছে নিচের, ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে। এখানে দেখো
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, এটাতে না, আমি কবি এবং কবিতার কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, এই যে লাইনটা, হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি, এইখানে কিন্তু মিলে যায় এটা। কেন? এখানে কিন্তু কিংবদন্তির কথা বলতে গিয়ে কিন্তু সবকিছু বলা হয়ে যায়, এখানেও কিন্তু সবকিছুই আসে। ওকে, এরপর দেখো, ইদানিং সম্ভ্রান্ত পরিবারগুলো গৃহকর্মীর উপর অমানবিক পাশবিক নির্যাতন করে থাকে। উদ্দীপকটিতে ফুটে ওঠা ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? কারণ তিনি কৃতদাস ছিলেন, এটা হতে পারে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটাও হতে পারে। ঠিক আছে, কিন্তু এই লাইনটা, তার করতলে বলি মাটি সৌরভ ছিল, এটা কিন্তু একদমই হবে না। সশস্ত্র সুন্দরী অনিবার্য অভ্যুত্থান, এটাও হবে না। এখানে ডিরেক্ট পাশবিক নির্যাতনের কথা বলা হয়েছে, যেহেতু এই লাইনটাতে একদম সম্পূর্ণ ফুটে উঠেছে। ঠিক আছে, এই লাইনটাতে তুমি নাও যেতে পারো, এটাই হবে আনসার, পারফেক্ট আনসার। এখানে দেখো, কে কবি, কবে কে মোরে, ঘটকালি করি, শব্দে শব্দে বিয়া দেয় যেজন। এখানে যে অপশনগুলো আছে, আমি কবি এবং কবিতার কথা বলছি, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? সশস্ত্র সৌন্দর্যে অনিবার্য অভ্যুত্থান কবিতা, যে উভয় উচ্চারিত প্রতিটি সপ্ত শব্দ কবিতা। এখানে আমাদের অ্যান্সারটাও কিন্তু এটা হয়, সশস্ত্র সৌন্দর্যের প্রতিটি অনিবার্য অভ্যুত্থান কবিতা, কারণ এখানে একটা অভ্যুত্থানের বিষয় তুলে ধরা হয়েছে, দেখেছো? এরপর আমরা সামনের দিকে যাই একটু। কাটাহেরি কান্ত, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণ সমর্থন করছে? এখানে দেখো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এটা কিন্তু হয় না। এখানে তোমার কৃতদাস বা শাসন শোষণ বঞ্চনার কথা বলা হয়েছে, সে সন্তানের জন্য মরতে পারে না, এটাও কিন্তু হয় না। সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কিন্তু হয়। ঠিক আছে, তো আমাদের অ্যান্সারটা হবে এটা। তারপর দেখো, সেম উদ্দীপক দিয়ে, উদ্দীপকে আমি কিংবদন্তি কথা বলছি কবিতা যে বিষয়ে প্রকাশিত হয়েছে, সে আছে ত্যাগ স্বীকার আছে, তারপর হচ্ছে আঘাতের চিহ্ন, এটাও আছে। ফল ভোগ, এটা কিন্তু আসলে মিলে না। অ্যান্সার হবে কি 1 আর 3, এটাকে 2 দিন যদি আমরা ধরি, এটা হচ্ছে 1 আর 3 অ্যান্সারটা হবে। আমি তো এসেছি তিতুমিরার হাদি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। এই যে কবিতাটা আছে, উদ্দীপকের চেতনার সঙ্গে আমি কিংবদন্তি কথা বলছি কবিতার যে চরণের মিল আছে, এখানে দেখো, আমি আমার ভালোবাসার কথা বলছি, সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান কবিতা, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, আমি কবি এবং কবিতার কথা বলছি। দেখো, এখানে কিন্তু কবি বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করেছে, কবি কই থেকে এসেছে, এখানে দেখো আবার রাষ্ট্রভাষা লাল রাজপথও কিন্তু ব্যবহার করেছে। এখানে আমরা একটা একটা দেখি, আমি আমার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদমই হয় না, একদম বাদ। হ্যাঁ, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? দেখো, এখানে যারা স্বাধীনতার কথা বলেছেন, কবি কিন্তু তাদের থেকে এসেছে, তার মানে কি এইটার অ্যান্সারটা কিন্তু এটাই হয় আসলে, সবচেয়ে মানে কাছাকাছি মিল। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, এটা হয়। কবি এবং কবিতার কথা বলছি, এটা কিন্তু হয় না ওইভাবে। সশস্ত্র সৌন্দর্যে অনিবার্য অভ্যুত্থান কবিতা, এখানে আসলে এটাতে খুব বেশি মিল হয় না, এটাতেই ম্যাক্সিমাম তোমার বেশি মিল থাকে। তারপর আসলে একটু সামনে যদি যাই আমরা, এখানে সেম উদ্দীপক দিয়ে, উদ্দীপক ও আমি কিংবদন্তি কথা বলছে কবিতায় প্রকাশিত মূল ভাবটা কি? এখানে দেখো, ঐতিহ্য প্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা, মানবিক উদ্ভাসনের স্বপ্ন, এটা হয় না। কবিতা সত্য অনুধাবন, এটাও হয় না। ভালোবাসার সংখ্যা, এটাও হয় না। এখানে কিন্তু অ্যান্সারটা হয় তোমার ঐতিহ্য প্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা, এটাই। এইখানে দেখো, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমিষে ছোট্ট উপন্যাসটিতে বিধৃত হয়েছে মানব সভ্যতার আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি। কিভাবে আদিম মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে তারই প্রকাশ ঘটেছে উপন্যাসটিতে। উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্য কি? ঐতিহ্য চেতনায়, হ্যাঁ ঠিক আছে, মুক্তি চেতনায়, সংগ্রামী চেতনায়। এখানে কিন্তু দেখো সবগুলাই কিন্তু হয় অ্যান্সার আসলে। তারপর এখানে দেখো, সেম উদ্দীপকে উদ্দীপক এবং আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় কোনটা? সভ্যতার বিকাশে, ভাবগম গাম্ভীর্যে, ইতিহাস চেতনায়, সংগ্রামশীলতায়। এখানে দেখো, এখানে উদ্দীপকে কি বলেছে? মানব সভ্যতার আদিম ইতিহাসটা আর অগ্রগতিটা।
কিভাবে মানুষে পরিণত হয়েছে সেটা, কিন্তু সংগ্রাম যে ঘটেছে, সংগ্রাম কিন্তু এটা নিয়ে কোনো কথা বলা হয় না এখানে। ঠিক আছে, তো এখানে সংগ্রামশীলতা অ্যান্সার হবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, উদ্দীপকের সঙ্গে আমি কিংবদন্তি কথা বলছি কবিতার বৈসাদৃশ্যটা কি? শব্দ প্রয়োগে, ছন্দ ব্যবহারে, চিত্রকল্প ব্যবহারে। দেখো এখানে কি বলেছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এখানে দেখো চিত্রকল্প ব্যবহার, এখানে কিন্তু একটা তুমি বৈসাদৃশ্য খুঁজে পাবে। কেন খুঁজে পাবে? কারণ কবি কিন্তু এরকম কোনো কথা বলে নাই, ঠিক আছে, তার মধ্যে স্মৃতিকাতরতাই হয় নাই এখানে, সো এটা বলতে পারো। তারপর ছন্দ ব্যবহারেও কিন্তু তুমি ডিফারেন্স পাবা। কিভাবে? কারণ কবি কি গদ্য ছন্দে লিখেছেন, কিন্তু এটা কিন্তু গদ্য ছন্দ না, ঠিক আছে। তারপর দেখো শব্দ প্রয়োগে, কবির শব্দ প্রয়োগ কিন্তু ডিফারেন্ট ছিল। এখানে দেখো আবার আসিব ফিরে ধানসিঁড়িটিতে এই বাংলায়, মানে কবি যেরকম শব্দ প্রয়োগ, আর আমাদের আমি কিংবদন্তির কথা বলছি, সে কিন্তু একই শব্দ বারবার ব্যবহার করেছেন। কিন্তু আমরা কিন্তু এই কবিতাতে, আমরা জীবনানন্দ দাশের কবিতাতে কিন্তু একই শব্দ বারবার ব্যবহার খুব বেশি দেখি না। তো এখানে তিনটাই হবে, খুবই একদম ডিফারেন্ট কবিতা। ওকে, এখানে দেখো আমাদের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ আছো, যারা ইন ফিউচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে, সেটা কি ভার্সিটি বিজয় 1.2.0। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, ঠিক আছে, বিওপি বলো, সবগুলোর প্রিপারেশন আমাদের একটা কোর্সে হয়ে যাবে। এন্ড আমাদের কোর্সের সকল বিস্তারিত তুমি, যদি তোমার আগ্রহ থাকে জানার জন্য, এখানে দেওয়া আছেই, এবং তুমি আমাদের পেজে নক করলে কিন্তু জানতে পারবা। আর প্রথম 200 জন কিন্তু 3000 টাকায় ভর্তি হতে পারবে, তারপর কিন্তু কোর্স ফি আবার 4000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও, যারা আমাদের ক্লাস করেছো, যাদের মনে হয় তোমরা আমাদের সাথে ক্লাস করতে পারবে, তোমরা ভর্তি হতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।